13 জুন 2023-এ উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের ক্লেমেন্ট টাউন থানা এলাকায় থাকা কোনো একজন ব্যক্তি পুলিশকে ফোন করেন আর বলেন যে তার কোনো এক প্রতিবেশীর ঘর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসছে আর এই দুর্গন্ধ ধীরে ধীরে বাড়ছে। তারপর ওই ব্যক্তিটি বললেন, আমরা ওই ঘরটায় গিয়ে দেখলাম তো ওইখানে বাইরে থেকে তালা লাগানো আর দুর্গন্ধ এতটাই ভয়ঙ্কর যে ওইখানে দাঁড়ানোই মুশকিল। আর সে বলল যে যখন তারা দরজা ভাঙার চেষ্টা করলো তখন ভেতর থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ এলো। বাচ্চার কান্নার আওয়াজ শুনে তারা ভাবলো যে ঘরে কেউ না কেউ তো আছে, এই জন্য তারা দরজাটিকে আবার একবার বাজালো, কিন্তু এইবারেও ভিতর থেকে কোনো জবাব এলো না। ওই ব্যক্তিটি পুলিশকে বলল, আপনি একবার এসে চেক করে নিন। আর এই ঘটনা জানতে পেরেই দেরাদুন পুলিশ সঙ্গে সঙ্গে ক্লেমেন্ট টাউনের ওই ঘরে পৌঁছালো। আর ওই সময় ওইখানে আশেপাশের কিছু লোকও ওইখানে দাঁড়িয়েছিল। যেই ঘরটা থেকে গন্ধ বেরোচ্ছিল ওই বাড়ির মালিক সোহেলও ওইখানেই ছিল। ঘরের মালিক সোহেল গ্রাউন্ড ফ্লোরে থাকতো, কিন্তু গন্ধ আসছিল ফার্স্ট ফ্লোর থেকে। তাই পুলিশ সঙ্গে সঙ্গে ফার্স্ট ফ্লোরে যায় এবং ওইখানে ঘরের ভেতরে যাওয়ার জন্য দুটো দরজা ছিল, কিন্তু মেন দরজায় তালা লাগানো ছিল আর একটি দরজার ভেতর থেকে লাগানো ছিল। কিন্তু ভালো কথা এটা ছিল যে একটি দরজাতে জালি লাগানো ছিল আর মনে হচ্ছে এই জালিটা থেকেই দুর্গন্ধ বাইরে যাচ্ছিল, কেননা যদি নর্মাল দরজা হতো তাহলে কেউ জানতে পারতো না। তারপর পুলিশ জালিওয়ালার দরজার জালিটা কাটলো আর ঘরের ভেতর গেল। তাদের সাথে কিছু পড়োশিও ভেতর গেল, কিন্তু ঘরের ভেতর বেডরুমের দৃশ্য এমন ভয়ঙ্কর ছিল যা দেখে পুলিশও অবাক হয়ে গেল। আর ওইখানে মজুদ পড়োশিদেরও মাথা খারাপ হয়ে গেল, কারণ ওই রুমের মেঝেতে দুটো লাশ পড়েছিল আর দেখে মনে হচ্ছিল ওদের মধ্যে একটি লাশ পুরুষের ও আর একটি মহিলার ছিল। আর ওই লাশগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। দেখে এমনটা মনে হচ্ছিল যে ওই লাশগুলি অনেকদিন থেকে ওইখানে পড়েছিল। তাদের নাক আর গলা থেকে প্রচুর রক্ত বেরিয়েছিল যা পুরো মেঝেতে পড়েছিল আর শুকিয়ে পুরো কালো হয়ে গেছিল। ওই লাশগুলিতে পোকাও লেগে গেছিল। আর তখনই ওদের নজর এমন একটা জিনিসের উপর পড়লো যা দেখে সবাই হতবাক হয়ে গেল, কারণ ওইখানে একটা সদ্যজাত বাচ্চাও পড়েছিল। যখন পুলিশ চেক করলো তখন তারা জানতে পারলো ওই বাচ্চাটি এখনো বেঁচে আছে। আর বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল যে বাচ্চাটি জন্ম নিয়েছে বেশি সময় হয়নি। আন্দাজ করে বলা যায় যে ওই বাচ্চাটির বয়স 1 সপ্তাহই হবে। আর কোথাও না কোথাও ওই বাচ্চাটি যে দুজন মারা গেছে তাদেরই ছিল। আর এর মানে হচ্ছে যতদিন ওই দুজন মারা গেছে ততদিন ওই বাচ্চাটি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও ভয়ঙ্কর দুর্গন্ধের মধ্যে পড়ে আছে, যার ফলে বাচ্চাটির শরীর হলদেটে হয়ে গেছে আর তার উপর পোকাও বাইছিল। আর এরপর পুলিশ এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটিকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দেয়, যেখানে ডক্টরসরা বাচ্চাটির ট্রিটমেন্ট শুরু করে দেয়। তারপর ফরেনসিক টিমকে ওই ঘটনাস্থলে নিয়ে আসা হয়। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ছানবিন শুরু করে দেয়। ঘরের মালিককে জিজ্ঞাসা করতে জানতে পারা গেল উপরের ঘরটি সে এনাম আর কাসিব নামের কাপলকে দিয়েছিল। আর যখন কোনো ব্যক্তি পুলিশকে কল করে এই ঘটনার কথা জানিয়েছিল তখন অদ্ভুতভাবে একজন মহিলা ক্লেমেন্ট টাউনের ওই থানায় কিছু লোকের সাথে পৌঁছায়। আর সে নিজের স্বামীর হারিয়ে যাওয়ার রিপোর্ট করে সে বলেছিল যে ওর স্বামী 10 জুন থেকে ফোন তুলছে না ও সে লাগাতার তাকে ফোন করেছিল। আর তারপর 12 জুন থেকে তার ফোন সুইচ অফ হয়ে যায়। যার পরে ওই মহিলা চিন্তায় পুলিশ স্টেশনে আসলো। যার পর ওই মহিলা বলল তার বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরে ছিল, কিন্তু অনেক দিন ধরে স্বামীর সঙ্গে কথা না হওয়ার কারণে তাকে সাহারানপুর থেকে দেহরাদুনে আসতে হয়েছে স্বামীর নিখোঁজের ডায়েরি করতে। তার স্বামী দেহরাদুনেই থাকতো আর ওইখানেই কাজ করতো। আর এইখানে কাশিব আর এনাম যদি কথা বলা হয় ওইখানে কোনো তৃতীয় ব্যক্তির আসার আশঙ্কা ছিল না, কেননা ঘরে সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখা ছিল, মানে ঘর থেকে কিছু গায়েব হয়নি। আর বাইরে থেকেও তালা লাগানো ছিল আর দ্বিতীয় দরজাটা ভেতর থেকে লাগানো ছিল, যাতে এটা মনে হচ্ছিল যে তারা একটি দরজাকে বাইরে থেকে পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে আর দ্বিতীয় দরজা থেকে আসা যাওয়া করতো। কিন্তু প্রশ্ন এটা ছিল যে তারা বাইরে থেকে তালা কেন লাগাবে, কারণ তারা তালাটিকে ভেতর থেকে লাগাতে হতো। প্রথমে পুলিশ ভেবেছিল যে কাপল হয়তো সুসাইড করেছে। তারপর পুলিশ ভাবলো যে কোনো মানুষ নিজেকে এত কষ্ট দিয়ে কেন মারবে, কারণ সাধারণভাবে দেখা গেছে যে যদি কেউ সুসাইড করে তাহলে সে প্রায় ফাঁসি নিয়েই মরে। আর এই জিনিসটাই পুলিশকে ভাবাচ্ছিল, কারণ সব থেকে বড় কথা এটা ছিল যে ওইখানে 1 সপ্তাহের বাচ্চাও জীবন্ত অবস্থায় পাওয়া গেছে। কারণ যদি তারা সুসাইড করেছিল তো তার বাচ্চাটিকে কষ্ট পাওয়ার জন্য ফেলে রেখেছিল কেন? আর যদি এটা হত্যা হয় তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তো এখানে এসেছিল। আর যখন মার্ডার হয়েছিল তখন তারা নিশ্চয়ই নিজের আত্মরক্ষা করেছিল, চিৎকারও করেছিল। তাহলে কোনো পড়োশি তাদের কোনো আওয়াজ পায়নি কেন? তারা কেউ ওখানে কাউকে আসতে দেখেনি। তাই পুলিশের মনে এইরকম অনেক প্রশ্ন উঠছিল। আর এরপরে পুলিশ লাশগুলোকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয়, কেননা আগের তদারকি করার জন্য সবার প্রথমে এটা জানতে হবে ওদের মৃত্যু কেমন হয়েছে। ঘরের মালিকের সাথে কথা বলে জানা গেল যে কাশিব আর এনাম এই ঘটনার 4 মাস আগেই শিফট হয়েছিল আর ওই সময় এনাম প্রেগনেন্ট ছিল। এরপর দুজন 8 জুন একটি প্রাইভেট হসপিটালে গিয়েছিল, সেখানে এনাম একটি বাচ্চাকে জন্ম দেয়। আর তারপর 10 জুন তারা ঘর চলে আসে। ঘরের মালিক বলল এরপর থেকে তারা ঘর থেকে আর বেরোয়নি। তাই পুলিশ কনফিউজ হচ্ছিল এটা হত্যা না আত্মহত্যা। আর পোস্টমর্টম থেকে
বেশি কিছু জানতে পারা যাচ্ছিল না, কারণ লাশগুলো খুব খারাপ ভাবেই পচে গেছিল, যার জন্য মৃত্যুর সঠিক কারণ বোঝা যাচ্ছিল না। এরপর পুলিশ মৃতদের পরিবারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, কেননা মৃতদের ব্যাপারে একমাত্র তারাই কিছু বলতে পারবে। জিজ্ঞাসা করতে জানা গেল যে সাহারানপুরে কাশিফের আরো একটি স্ত্রী আছে, তার মানে কাশিফ প্রথম থেকে বিবাহিত, আর এনাম তার দ্বিতীয় স্ত্রী ছিল। তার প্রথম স্ত্রীর নাম নুসরত ছিল। নুসরত আর কাশিফের একটি ছেলেও ছিল। আর এই সব কথা জানার পর পুলিশের নিশানায় কাশিফের প্রথম স্ত্রী নুসরত চলে আসে। হতে পারে সে তার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে খুশি নয়, আর এই জন্য হতে পারে সে তাদের হত্যা করিয়ে দিয়েছে, কেননা অনেক কেসে এরকম হয়েছেও, আর হতে পারে এইরকম এই কেসটাতেও হয়েছে। ধীরে ধীরে প্রমাণ মিলতে থাকলো। ঘটনার দুদিন পরে যখন নুসরাতের ব্যাপারে জানা গেল, তো পুলিশ আর একটা টিমকে দেহরাদুন থেকে সাহারানপুরের জন্য চলে যায়। নুসরত নিজের শ্বশুর বাড়ি মানে কাশিফের ঘরেই ছিল। পুলিশ ওইখানে পৌঁছে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করলো। নুসরত বলল তার স্বামীর সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো বিবাদ ছিল না, মানে দ্বিতীয় বিয়ের পরেও তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। নুসরত বলেছিল যে তাদের ফোনে প্রতিদিন কথা হতো, কিন্তু আচমকাই 10 জুনের পর কাশিফের কথা বলা বন্ধ করে দেয়, আর তারপর 12 জুন তার ফোন সুইচ অফ হয়ে যায়, যার ফলে নুসরত 13 জুন নিজে গিয়ে পুলিশ স্টেশনে ডায়েরি করে দিয়ে আসে। আর পুলিশ কনফার্মেশনের জন্য থানায় গিয়ে চেক করালো, তো জানা গেল যে নুসরত সত্যিকারে থানায় গিয়ে কমপ্লেন করেছে। এরপর পুলিশ নুসরতের ফোনেও চেক করলো ও কল ডিটেলস ও দেখলো। প্রচুর ছানবিন করে জানা গেল যে নুসরতের সব বয়ান ঠিক আছে, মানে প্রথমেও সে তার স্বামীর সঙ্গে সবসময় কথা বলতো, আর তার স্বামী তার ফোন ওঠায়নি বলে অনেকবার ফোনও করেছিল। কাশিফের বাবা মহসিনেরও এটাই বলার ছিল যে তার বৌমা তার স্বামীকে মারতে পারে না, কেননা তার দুজনের একটা ছেলেও রয়েছে। তার স্বামীর মৃত্যুর পরে এবার তাদের কি হবে, কেননা তাদের পরিবারে একমাত্র সেই ইনকাম করত। কাশিফ জেসিবি ও ক্রেন অপারেটর ছিল, সে দেহরাদুনে কাজ করত। জিজ্ঞাসাবাদ ও ছানবিন করার পর পুলিশ নুসরতকে ক্লিন চিট দিয়ে দেয়। পুলিশ তাকে দোষীদের থেকে আলাদা করে দেয়। এরপর পুলিশ কাশিফের পড়োশীদের জিজ্ঞাসাবাদ করলো। পুলিশ এবার এটা জানার চেষ্টা করলো যে কাশিফের জীবনে কি কি সমস্যা রয়েছে, বা কারো সঙ্গে তার কোনো শত্রুতা বা ঝগড়া ছিল কিনা। ঘরের লোক ও গ্রামের লোকদের জিজ্ঞেস করে জানা গেল যে কাশিফ অনেক টাকা ধার নিয়েছিল, তার উপর প্রায় 15 লাখ টাকার দেনা ছিল, যার জন্য সে খুব চিন্তায় থাকতো। এসব শুনে পুলিশ ভাবলো হতে পারে ধার দেনা থেকে বাঁচার জন্য কাশিফ প্রথমে নিজের স্ত্রী ও পরে তার নিজের জীবন কেড়ে নেয়। আর এটা হতে পারে যে নিজের বাচ্চাকে বলে সে মায়ে পড়ে বাচ্চাটিকে ছেড়ে দেয়। আর হতে পারে সে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা এই ঘটনাটাকে ঘটিয়েছে, কিন্তু পুলিশ ভাবছিল ধার দেওয়া ব্যক্তি এটা করবে না, কেননা যদি সে কাশিফকে মারতো তাহলে তাদের টাকা না পাওয়ার সম্ভাবনাই শেষ হয়ে যেত। আর যখন পুলিশ সাহারানপুর থেকে কোনো প্রমাণ পায়নি, তখন পুলিশ দেহরাদুনে খালি হাতে ফিরে গেল। এরপর পুলিশ কাশিফ আর এনামের সিডিআর বের করলো, ওদের কল ডিটেলসও বের করলো, চেক করা হলো, কিন্তু এর থেকেও কিছু জানা গেল না, কেননা ফোনে যত নাম্বার আছে তাদের চেনা পরিচিতদেরই মধ্যেই ছিল। ও আরো এই সময় খুশির খবর এলো এটা যে মৃতদের বাচ্চাটি রিকভার হয়ে গেছে, আর এবার সে খুব ভালো আছে। ডক্টরদের সূত্রে জানা গেল তার অবস্থা খুব খারাপ ছিল, আর এই বাচ্চাটি ঠিক টাইম মতো জন্ম নিয়েছে। ডক্টরসরা বলেছিল যদি এর প্রিম্যাচিওর ডেলিভারি হতো তাহলে এ আর বাঁচতো না। আর এই পাশে পুলিশ নিজের তদন্ত করছিল আর মৃত্যুর কারণ খুঁজছিল। তারা ক্লেমেন্ট টাউনের ঘটনাওয়ালা জায়গাতে পৌঁছায়। ওই ঘরের আশেপাশে যতগুলো সিসিটিভি লাগানো ছিল পুলিশ ওই সবগুলোকে তল্লাশি শুরু করলো, কিন্তু ঘরের একদম পাশে কোনো সিসিটিভি ছিল না, কিন্তু একটা ক্যামেরা মেন রোডে লাগানো ছিল। পুলিশ এটা জানতে পেরেছিল যে খুনটি 10 জুন থেকে 13 জুনের মধ্যেই হয়েছে, তাই তো দুটি লাশের এতটা খারাপ অবস্থা হয়েছিল। এই জন্য এবার পুলিশ 10 জুনের আগের সব ফুটেজ বের করে আর সব চেক করে, কেননা দিনের বেলা ওইখানে সবসময় লোক থাকে, তাই ওইখান থেকে কেউ মার্ডার করে পালাতে পারবে না। কিন্তু 10 জুনের রাতেও পুলিশ কোনো সাসপেক্টকে দেখতে পেল না। এরপর পুলিশ 11 জুনের ফুটেজ দেখলো, কিন্তু 11 তারিখেও কাউকে দেখা গেল না। এবার পুলিশ নিরাশ হয়ে গেছিল, কিন্তু তাও পুলিশ 11 জুন থেকে 13 জুনের সব ফুটেজ দেখতে লাগলো। আর তারপর দেখতে দেখতে 13 জুনের একটি হিউন্ডাই গাড়ি ক্যামেরাতে দেখা গেল। প্রথমে ওই গাড়িটি কাশিফের ঘরের দিকে আসতে দেখা গেল, আর কিছুক্ষণ পর চলেও গেল। পুলিশ ক্লেমেন্ট টাউনের আশেপাশের লোককে জিজ্ঞেস করলো যে 13 জুনের সকালে আপনাদের কেউ জানাশোনা লোক এসেছিল যার কাছে হিউন্ডাই গাড়ি ছিল, কিন্তু টাউনে থাকা সবাই না করে দেয় যে তাদের এখানে কেউ হিউন্ডাই গাড়িতে আসেনি। আর এইভাবে পুলিশ বুঝে গিয়েছিল যে এই হত্যা এই গাড়িটি কোনো না কোনো রোল আছে। এই জন্য পুলিশ গাড়িটিকে একবার ভালো করে দেখলো, তো ক্যামেরাতে গাড়িটির নাম্বার প্লেট দেখা যাচ্ছিল। তারপর পুলিশ ওই নাম্বারটি থেকে গাড়ির মালিকের অ্যাড্রেস জানলো, তো জানা গেল গাড়ির মালিকের নাম আসওয়াত। কাশিফের ঘরের লোক বলল যে আসওয়াত তো কাশিফের বন্ধু ছিল। এরপরে পুলিশ আসওয়াতের কাছে গেল আর গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলো। সে বলল 13 জুনে তার গাড়ি শাহবাজ নামে একটি ছেলের কাছে ছিল, কিন্তু ওই রাতে সে কোথায় গিয়েছিল তাকে বলে যায়নি। পুলিশ কাশিফের বন্ধু আসওয়াতকে জিজ্ঞেস করলো এই শাহবাজকে, তো আসওয়াত বলল শাহবাজ এনামের বড় ভাই। পুলিশ এই কথাটি শুনে অবাক হয়ে গেল যে এত রাতে এনামের ভাই ওইখানে কেন যাবে। তার সাথেই পুলিশ এটা ভাবছিল যে তারা যাকে খুঁজছে সে এনামের ভাই শাহবাজ তো না, কিন্তু প্রশ্ন এটা ছিল যে তার বোন আর তার স্বামীকে সে মারবেই বা কেন। আর এই সময় পুলিশ এনামের মোবাইলে এমন একটি ভিডিও পেল যেখানে এনাম বলছিল যে তার ভাই তাকে আর তার স্বামী কাশিফকে মেরে ফেলার হুমকি দেয়, আর সে তাদের মারার প্ল্যানও করে। এই জন্য তাদের জীবনের ঝুঁকি আছে। এনাম কাঁদতে কাঁদতে সবকিছু কথা বলছিল। ভিডিও দেখার পর সাব হয়ে গেছিল যে এই কাণ্ডে শাহবাজেরই হাত
হাত আছে। এরপর পুলিশ শাহবাজের মোবাইল ও সিডিআর বের করে। এর থেকে জানা যায় যে 10 জুনের রাতে শাহবাজ নিজের ফোন বন্ধ করে রেখেছিল, আর তারপর তার ফোন 11 জুনের সকালে অন হয়। তবে এটা কোনো বড় কথা ছিল না, কারণ লোক তো এরকম প্রায় করে, কারণ রাতে তো কেউ ডিস্টার্ব না করে, তাই জন্য ফোন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ওই রকম করার লোক রোজই ফোন বন্ধ করে, কিন্তু শাহবাজ কেবল 10 জুনের রাতেই নিজের ফোন বন্ধ করে দেয়। আর না তো সে আগে এমনটা করেছে, আর পরেও এরকম করেনি। আর এই জিনিসটা শাহবাজকে দোষী মনে করাচ্ছিল। তার সাথেই এটা জানা যাচ্ছিল যে 13 জুনের রাতে লোকেশন ক্লেমেন্ট টাউনে ছিল, আর 10 জুনও ফোন সুইচ অফ হওয়ার পর সে তার বোনের ভাড়ার বাড়িতেই ছিল। কিন্তু যখন তার ফোন অন হলো তখন সে অন্য কোথাও ছিল। আর এইখানে যখন এই হতে শাহবাজের নাম এলো, তখন কাশিবের পিতা ক্লেমেন্ট টাউন থানায় গিয়ে শাহবাজের নামে রিপোর্ট করে দেয় যে তার ছেলে ও বৌমার হত্যার পিছনে শাহবাজেরই হাত রয়েছে। কেননা এনামের নিজের ঘর ও শ্বশুর বাড়ি দুটোই সাহারানপুরে ছিল, আর তাদের গ্রামও একটাই ছিল। তো এই জন্য পুলিশ আবার একবার সাহারানপুরে যায় ও শাহবাজকে অ্যারেস্ট করে নেয়। এরপরে শাহবাজকে দেহরাদুনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু শাহবাজ নিজের ওপর লাগা সব আরোপকে মানলো না। সে বলল সে নিজের বোন আর দাদাবাবুকে কেন মারতে যাবে, নিজের বোনকে তো মারতেই পারতো না, আর নিজের দাদাবাবুকে মেরে নিজের বোনকে বিধবা করতে পারবে না। কিন্তু তার বিরুদ্ধে পুলিশের কাছে অনেক প্রমাণ ছিল। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ, শাহবাজের ওই সময় লোকেশন, তার ফোনের বন্ধ থাকা, আর আসওয়াতের বয়ান যার কাছ থেকে শাহবাজ গাড়ি নিয়েছিল, সে সবগুলো জিনিস পুলিশ শাহবাজের সামনে রাখলো। আর তারপর তাকে একটু উত্তম মধ্যম দিয়ে জিজ্ঞেস করলো। তো খুব তাড়াতাড়ি নিজের জুরুম স্বীকার করে নিল যে সে নিজের বোন এনাম আর কাশিফের হত্যা সেই করেছে। ও তার বাচ্চাটিকে ছেড়ে দিয়েছিল, কারণ তাদের বাচ্চা 9 জুনে জন্ম হয়েছিল। এই জন্য সে ভাবলো যে বাচ্চাটি ছোট আছে, খিদে আর তৃষ্ণায় বাচ্চাটি নিজে থেকে মারা যাবে। আসলে শাহবাজ আর কাশিফ দুজনই একই গ্রামের বাসিন্দা, আর তারা বন্ধুও ছিল। আর তারপর কাশিফ শাহবাজের বোন এনামকে বিয়েও করে, যার পর তার দুজনের বন্ধুত্ব পরিবারে বদলে গিয়েছিল। আর শাহবাজকে দেহরাদুন কাশিফই ডেকে নিয়ে গিয়েছিল, আর তারা ঘুরতেও যায় একসঙ্গে। শাহবাজের মনে হচ্ছিল প্রথম থেকে কাশিফের প্রতি রাগ ছিল। শাহবাজ ভেবে রেখেছিল যে সে দেবভূমিতেই তার খেল খতম করে দেবে, কিন্তু সেটা খুব ভিড়ভাড়ওয়ালা জায়গা ছিল, যার জন্য সে তার প্ল্যান ক্যান্সেল করে দেয়। ঘোরাফেরার পরে ওই দুজন নিজের ঘরে ক্লেমেন্ট টাউনে চলে আসে। তারপর 10 জুন অবধি শাহবাজ তার জামাইবাবু কাশিফ আর বোন এনামের সঙ্গেই থেকে যায়। 10 জুনের রাতে যখন সবাই ডিনার করে যে যার রুমে গিয়ে চলে যায়, তো মাঝরাতে শাহবাজ ওঠে, সে কিচেনে যায় আর সেখান থেকে চাকুটা নিয়ে আসে। কেননা 9 জুন এনাম একটি বাচ্চাকে জন্ম দেয়, তো ওই জন্য দুজন স্বামী স্ত্রী হসপিটালে ছিল, তার জন্য তারা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। আর 10 জুনের রাতে তারা গভীর ঘুমে চলে গিয়েছিল। শাহবাজ চাকু নিয়ে তার বোনের রুমে যায়, আর ওইখানেই শুয়ে থাকা কাশিফের গলায় চাকু দিয়ে কেটে দেয়। আর কাশিফ নিজেকে বাঁচানোর চেষ্টাও করে আর চিৎকার করারও চেষ্টা করে, কিন্তু শাহবাজ তার শরীরে লাগাতার চাকু দিয়ে মারতে থাকে, যার জন্য কাশিফের ওই সময় মৃত্যু হয়ে যায়। এই সময় তার বোন এনামেরও ঘুম ভেঙে যায়। সে তার নিজের সামনে তার ভাইয়ের হাতে নিজের স্বামীকে মারতে দেখলো, তো সে নিজের ভাইকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। শাহবাজ ওইখানে থামলো না। কাশিফকে মারার পর শাহবাজ নিজের বোনকেও সহজে কন্ট্রোল করে নেয়, কারণ সে একদিন আগেই বাচ্চা জন্ম দিয়েছে, সেহেতু সে লিভার পেনে ছিল, এই জন্য সে অনেক দুর্বল হয়ে গেছিল, যার জন্য শাহবাজ তাকে খুব সহজেই ধরে ফেলে। আর তারপর সে তার গলা টিপে এনামকে শেষ করে দেয়। এই সময় তার দুজন স্বামী স্ত্রী নিচে মেঝেতে পড়ে গিয়েছিল, আর ওই দুজনকে মারার পর শাহবাজ নিজেকে ভালো করে সাফ করলো। এরপরে শাহবাজ একটি দরজার ভেতর থেকে কুণ্ডে লাগায়, আর দ্বিতীয় দরজাটিকে বাইরে থেকে তালা লাগিয়ে চুপচাপ ওইখান থেকে চলে যায়। কিন্তু ওই ঘটনার রাতে শাহবাজ কোনো ক্যামেরাতে ধরা পড়লো না। আর তারপর অনেকদিন পর মানে 13 জুনের রাতে সে তার বন্ধু আসওয়াতের গাড়ি নিয়ে দ্বিতীয়বার তার বোনের ঘরে এলো, আর ঠিক ওই সময় ওই গাড়িটি ক্যামেরাতে চলে আসে। আর তারপর শাহবাজ বোনের ঘরে আসে আর তার তালা খুলে ভেতর থেকে চলে যায়। কিন্তু যখনই সে ঘরের ভেতর যায়, ওখানে দৃশ্য দেখে তার মাথা খারাপ হয়ে যায়, কেননা ওই পুরো বেডরুমের চারিদিকে রক্ত পড়েছিল, যা শুকিয়ে গিয়েছিল, আর তার সাথেই ওই লাশগুলি থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসছিল। শাহবাজ ভাবছিল যে সে এই দুটি লাশকে নিয়ে যাবে আর কোনো এক জায়গায় ঠিকানা লাগিয়ে দেবে, কিন্তু দুর্গন্ধ এত বেশি আর এত ভয়ঙ্কর ছিল যে সে লাশের পাশেও যেতে পারলো না। সবচেয়ে দুঃখের কথা ছিল যে এই মাসুম বাচ্চাটিকে বেডে পড়েছিল। এরপর শাহবাজ ওই লাশগুলোকে নিয়ে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয় আর তালা লাগিয়ে গাড়ি নিয়ে নিজের ঘরে চলে যায়। শাহবাজ এটা তো বলে দিয়েছিল যে সেই কাশিফ আর এনামের হত্যা করেছে, আর এটাও বলেছিল যে সে তাদের কেমন মেরেছিল। কিন্তু প্রশ্ন এটা ছিল যে একজন ভাই তার বোনকে, যার বাচ্চা হয়েছিল মাত্র একদিনই হয়েছে, কেন তাদের মারলো? তার সাথেই তার জামাইবাবুকেও মেরে দেয়, আর সে তার 2 দিনের মাসুম ভাগ্নেকে ওইখানে মারার জন্য কেন ফেলে দিয়েছিল? জিজ্ঞেস করার সময় শাহবাজ বলল 8 বছর আগে তার বাবার মৃত্যু হাইড্রা গাড়ির নিচে চাপা পড়ে হয়েছিল, আর ওই হাইড্রাটিকে কাশিফের ভাই চালাচ্ছিল। শাহবাজের বলার ছিল যে সে জেনে বুঝে তার বাবাকে মেরেছিল, কেননা ওই সময় সে ছোট ছিল, এই জন্য সে বদলা নিতে পারছিল না। আর এই ঘটনার 1 বছর আগে শাহবাজ কোনো মেয়ের সঙ্গে ছেড়খানি করার ঘটনায় জেলে চলে গেছিল। এরই মধ্যে এনাম আর কাশিফ ঘর থেকে পালিয়ে বিয়ে করে নেয়। আর যখন সে জেল থেকে বাইরে এলো, তো তার গ্রামের সবাই তাকে হাসি ঠাট্টা করছিল। এই জিনিসগুলোকে শাহবাজের ভেতর আরো বেশি রাগ ভরে দিয়েছিল। সে তার অপমানের বদলা নিতে চেয়েছিল, কারণ ওই সবের দোষী সে কাশিফকেই মানছিল। এই জন্য প্রথমে সে তার বোন এনাম আর কাশিফকে ধমকানো শুরু করলো, আর ঠিক ওই কারণেই এনাম ওই ভিডিওটা বানিয়েছিল। তারপর সে বদলা নেওয়ার জন্য কাশিফের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল। আর তারপর
তারপর 10ই জুন কাশিপ তাকে উত্তর কাশি নিয়ে যাওয়ার কথা বলেছিল। ওইখানে কাশিপ ম্যাগি বানালো আর তারা তিনজন সেটাই খাওয়ার পর ঘুমিয়ে যায়, কিন্তু শাহবাজ ঘুমোয়নি। সে রাতের কিচেন থেকে চাকু নিয়ে এলো আর কাশিপকে ঘুমানো অবস্থায় গলা কেটে দেয়। এনামের চোখ খুললো তো সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু শাহবাজ তার গলা টিপে তার মৃত্যু কোলে ঢুলিয়ে দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। শাহবাজ বলল যখন সে কাশিপের গলা কাটলো তখন রক্তের ফোয়ারা ছুটছিল আর কিছু রক্ত দেওয়ালও লেগেছিল। যাওয়ার সময় সে সেইগুলোকে সাবও করেছিল, কিন্তু হত্যায় ব্যবহার হওয়া চাকু সে তার পকেটে নিয়ে গেছিল আর সেটাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। শাহবাজ একা হওয়ার জন্য ওই দিন লাশগুলোকে নিয়ে যেতে পারেনি। ওই দিন সে ভাবছিল যে কেউ যদি বাচ্চার কান্নার আওয়াজ পায় তাহলে মামলা সব খুলে যাবে আর সে ধরা পড়ে যাবে। কিন্তু যখন অনেকদিন পর ওখান থেকে কোনো খবর আসেনি, তো 12 জুনের রাতে সে তার বন্ধুর গাড়ি নিয়ে আবারও দেহরাদুন আসে। সে এখান থেকে ওই লাশগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়ে যায়। আর এনাম আর কাশিপের বাচ্চাটি, যে কিনা হসপিটালে ছিল, সে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গেছিল। আর এরপর 23 জুনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে বাচ্চাটিকে তার দাদু ও ঠাকুমাকে দিয়ে দেওয়া হয়, মানে কাশিপের বাবা মাকে দিয়ে দেওয়া হয়েছিল। আর এই পাশে পুলিশ শাহবাজের দেওয়া বয়ান ও তার প্রমাণ দিয়ে চার্জশিট তৈরি করে তাকে কোর্টে পেশ করে দিয়েছিল। ও এই সময় যদি এই কেসের কথা বলা হয় তাহলে শাহবাজ এখনো জেলে আছে আর এখনো কেসটি সেশন কোর্টে চলছে। বন্ধুরা, এই ঘটনাটাকে শোনার উদ্দেশ্যে কাউকে দুঃখ দেওয়া নয়, কাউকে পরিশান করা নয়, আপনাকে সচেতন থাকার কথা বলা হচ্ছে। বন্ধুরা, এই পুরো ঘটনার উপর আপনাদের কি রায় কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। আর আমাদের কষ্ট যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।